আবারও ভয়ঙ্কর ফেস অফ হলো ওবা ফেমি এবং ব্রান ব্রেকারের মধ্যে, তবে হলো না কোনো লড়াই। আর অন্যদিকে সোলো সিকাওয়াকে এবার আগামী সপ্তাহে রোমানের সামনে নিয়ে যাওয়া হবে, যেখানে ফাইনালি কি এবার সোলো সিকাওয়া ব্লাড লাইনে যুক্ত হবে নাকি সে আবারও না করে দিবে। ওয়েল, এটা তো আমরা জানতে পারবো আগামী রতেই। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের শোটা অফিসিয়ালি কিক অফ করে সোলো সিকাওয়া, তবে সে কিন্তু আর এন্ট্রান্স মিউজিক নিয়ে আসে না, সে অডিয়েন্সদের মধ্যে দিয়ে আসে এবং সে মুখ দিয়েই দ্য উসোসের, বিশেষ করে যে উসো মিউজিকটা গাইতেছিল ইট জাস্ট মি ইউস দে ওয়ান, এরকম করে সে মূলত মুখ দিয়েই বলতেছিল। তো যেটা কিন্তু শুনতে অনেক বেশি ফানি লাগতেছিল। তো সোলো সিকাওয়ার এখন যে ক্যারেক্টারটা, এটা কিন্তু আসলেই অনেক বেশি ইন্টারেস্টিং, এটা কিন্তু বলা যায় যে একটা এনজয়েবল ক্যারেক্টার হয়ে উঠেছে। তো সোলো সিকাওয়া এসে এখানে ব্লাড লাইন এবং রোমান রেইন্সকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে বা অপমানজনক কথাবার্তা বলতেছিল। তো সেখানে বেরিয়ে আসে জে উসো এসে এখানে সোলো সিকাওয়া বলে যে তুমি আমাদেরকে নিয়ে অলরেডি অনেক কথাবার্তা বলে ফেলেছো, আমাদের সঙ্গে তোমার অনেক এনাফ একটা ঝামেলা হয়ে গেছে, এবার এই ঝামেলাটার একটা মীমাংসা করা প্রয়োজন, এই ঝামেলাটার একটা শেষ করা প্রয়োজন। তবে কথা বলে এটা কিন্তু মীমাংসা হবে না, এটা কিন্তু ফিক্স করা পসিবল না। তো চলো তোমার আর আমার মধ্যে আজকেই একটা ম্যাচ হয়ে যাক। তো সোলো সিকাওয়া এখানে যে উসোর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়, তবে সে এখানে একটা শর্ত রাখে, আর শর্তটা হলো সোলো সিকাওয়া যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে ব্লাড লাইন আর সোলো সিকাওয়ার রাস্তায় আসবে না, সোলো সিকাওয়ার যা খুশি সোলো সিকাওয়া সেটা করতে পারবে। তবে এ ম্যাচের আরও একটা শর্তও কিন্তু আছে, যদি সোলো সিকাওয়া ম্যাচটা হেরে যায়, যদি জে উসো এই ম্যাচটা জিতে যায়, তাহলে জে উসো সোলো সিকাওয়াকে আগামী সপ্তাহে রোমানের সামনে নিয়ে যাবে। বাংলা ভাষায় বললে আগামী সপ্তাহে রোমান সোলো সিকাওয়ার বিচার করবে, এরকম টাইপের একটা সেগমেন্ট আগামী সপ্তাহে রাখা হবে। যদি আজকের ম্যাচে সোলো সিকাওয়া হেরে যায় তাহলে, আর যদি সোলো সিকাওয়া জিতে যায় তাহলে ব্লাড লাইন আর সোলো সিকাওয়ার রাস্তায় আসবে না। তো এটাই মূলত এই ম্যাচের কনসেপ্ট, এটাই বলা যায় যে এই ম্যাচের স্টিপুলেশন। তো এরকম ভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা পেন্টা এবং লরিডো কিডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা ছিল রোমানের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার টুর্নামেন্টের ম্যাচ, আর এটা ছিল ফার্স্ট রাউন্ডের ম্যাচ। তো পেন্টা এবং লরিডো কিড দুজনে কিন্তু এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। এই ম্যাচটা করাই হয়েছে রেসলিং দেখানোর জন্য, তাই রেসলিং ওয়াইজ এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। পার্সোনালি আমি এনজয় করেছি এবং শেষ পর্যন্ত মেক্সিকান ডেস্ট্রয়ার লাগিয়ে পেন্টা এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমরা অস্টেন থিওরি এবং আকিরা তুজাওয়ার মধ্যেও একটা ম্যাচ দেখতে পাই। তবে এই ম্যাচ হবার আগে আমাদেরকে ব্যাকি স্টেজে ভিশনের একটা সেগমেন্ট দেখানো হয়েছে, যেখানে মূলত ওই আলফা একাডেমি ওটিজের বিষয়টা নিয়েই হ্যানত্যান কথাবার্তা হচ্ছিল, তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় সেখানে ছিল না। তবে একটা বিষয় ছিল যেটা নোটিসেবল, সেটা হলো ইন্টারভিউ যে নিচ্ছিল তাকে ব্রন বেকার একটা প্রশ্ন করে যে তোমার কাছে কি মনে হয় যে ওবা কি আসলেই কোম্পানির ফিউচার? তো সে এখানে অ্যান্সার দিয়ে দেয় যে ব্রক লেসনার তো এমনটাই বলেছে। এখানে ব্রন বেকারের মাথার মধ্যে এই একটা বিষয় ঘোরপাক খাচ্ছে যে ভাই এতদিন ধরে সবাই আমাকে কোম্পানি ফিউচার বলতেছে, অথচ এখন ওবা ফেমি বলতেছে সে হলো কোম্পানি ফিউচার, আবার সে এখন কোম্পানিকে লিড দিবে। এই বিষয়টা মূলত ব্রন বেকার হজম করতে পারতেছিল না। তো ব্রন বেকার সেখানে কোনো ঝামেলা করে না, একটু পিসড অফ হয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা অস্টেন থিওরি এবং আকিরা তুজাওয়ার মধ্যে ম্যাচ দেখতে পাই। গত সপ্তাহে অস্টেন থিওরি আকিরা তুজাওয়ার কাছে মার খেয়ে সে পালিয়েছে, আর এ সপ্তাহে অফিসিয়ালি এদের মধ্যে ম্যাচ হচ্ছে, যেই ম্যাচের মধ্যে আকিরা তুজাওয়াকে হারানোর জন্য অস্টেন থিওরি একেবারে তেল বের হয়ে গেছে। তো অস্টেন থিওরিকে দিয়ে যে কিছু হবে না, কোম্পানি যে অস্টেন থিওরিকে নিয়ে কিছু ভাবতেছে না, এটা কিন্তু ভাই এখানে একেবারে পরিষ্কার। আকিরা তুজাওয়ার মতো একজন সুপারস্টারকে হারাতে অস্টেন থিওরি একেবারে তেল বের হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে আর কি বলবো, এখানে যত গালাগালি করা যায় ততই কিন্তু কম হয়ে যাবে। তো অস্টেন থিওরি এই ম্যাচটা জেতার পরে সে মূলত স্টিল চেয়ার নিয়ে আসে আকিরা তুজাওয়াকে মারার জন্য।
তবে সেখানে অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ড এসে অস্টেন থিওরিকে আটকায়। তো যখন অফিসিয়ালসরা এখানে অস্টেন থিওরিকে আটকাচ্ছিল সেই সময় ব্রন বেকার কিন্তু রিংয়ের মধ্যে চলে যায় এবং সে আকিরা তোজাওয়াকে একটা স্পিয়ার মারার জন্য একেবারে পজিশন নিয়ে নেয়। তবে ঠিক সেই সময় মিউজিক হিট হয়ে যায় ওবা ফেমির। হ্যাঁ, সেখানে ওবা ফেমি চলে আসে। আমরা ব্রন বেকার এবং ওবা ফেমির মধ্যে ভয়ঙ্কর একটা ফেস অফ দেখতে পেয়েছি। তবে অলরেডি যেহেতু রিং সাইডে অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ড ছিল, তারা মূলত দুজনকেই আলাদা করে। এদের মধ্যে আমরা সেখানে কোনো হাতাহাতি বা ব্রল টাইপ কিছু দেখতে পাই না, শুধুমাত্র একটা ফেস অফই দেখানো হয়েছে। তো এদের মধ্যে যখন একটা ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে কোম্পানি কাকে জেতাবে, কে রিয়েল ফেস অফ দ্য কোম্পানি, হ্যাঁ এখন বর্তমান মোমেন্টাম অনুযায়ী সবাই ওবা ফেমির নাম নিবে। তবে ব্রন বেকারকেও কিন্তু দুর্বল ভাবা যাবে না। শুধুমাত্র ওবাকে দিয়ে কিন্তু আর কোম্পানি চলবে না, ফেস হিসেবে কিন্তু আরো একজনকে লাগবে কোম্পানিতে। তো ব্রন বেকারকেও কিন্তু নষ্ট করা যাবে না। তো দেখা যাক এদের মধ্যে ম্যাচ হলে কে জেতে। আর এদের মধ্যকার ফিউডটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো এই ফিউডটা দেখার জন্য কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড। এরপর আমরা আজকের মানডে নাইট রতে স্টেফনি ভেকারের একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে সে মূলত জাজমেন্ট ডেকে নিয়ে কথা বলতেছিল যে সে রাকেল রড্রিগেজকে 1000বার হারিয়েছে। আর রকজেন প্রেজের বিষয়টা সে তো ধরতেইছে না। লিভ মর্গানকেও সে খুব শীঘ্রই হারাবে এবং তার কাছ থেকে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা নিয়ে নিবে, কারণ এই চ্যাম্পিয়নশিপটা স্টেফনি ভেকারের কাছে বিলং করে। তো সেখানে আবার বেকি লেন্সও চলে আসে। দুজনের মধ্যে আমরা ফেস অফ দেখতে পাই, মানে দুজনের ইন্টেনশন যেহেতু সেম, তাই এদের মধ্যে আমরা সেখানে একটা গরমাগর্মি দেখতে পেয়েছি। তবে বলা যায় যে দুজনেই যেহেতু এখন ফেস ক্যারেক্টারে আছে, তাই এদের মধ্যে আমরা সেখানে কোনো হাতাহাতি দেখতে পাইনি। তো বেকি লেন্স রিং এর মধ্যেই ছিল স্টেফনি ভেকার, তো সেখান থেকে চলে যাচ্ছিল। সে যখন র্যাম্পের ওপরে যায়, পেছন থেকে লিভ মর্গান এসে বেকি লেন্সের ওপরে অ্যাটাক করে দেয়। তবে বেকি লেন্স কিন্তু এখানে ফাইট ব্যাক করে। আর এরপরে স্টেফনি ভেকারও রিং এর মধ্যে এসেছিল, তবে সে কিন্তু আর লিভ মর্গানকে মারতে পারে না। বেকি লেন্স এবং স্টেফনি ভেকারের মধ্যে আরো একবার ফেস অফ দেখানো হয়েছে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। তো হয়তো বা এদের মধ্যে আমরা একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে পারি, কিংবা কেউ একজন চ্যাম্পিয়ন হবার পরে অন্য একজন অপরচুনিটি পেতে পারে। তবে ফিউডটা কিন্তু বেশ জমে উঠেছে বলা যায়। এরপর আমরা ডমিনিক মিস্টিরিও এবং ড্রাগন লির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। মূলত ব্যাকি স্টেজে এদের মধ্যে ঝামেলা হয় এবং সেখান থেকেই এই ম্যাচটা সেট হয়ে যায়। তো ডমিনিক মিস্টিরিও এবং ড্রাগন লি এই ম্যাচটাও মূলত করা হয়েছে রেসলিং দেখানোর জন্য। তাই রেসলিং ওয়াইজ এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল। দুজনেই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। তবে শকিংলি, হ্যাঁ আমি এটাকে শকিংলি বলবো, শকিংলি এই ম্যাচের মধ্যে ড্রাগন লি ডমিনিক মিস্টিরিওকে হারিয়েছে। ডমিনিক মিস্টিরিও এই ম্যাচটা হেরে গেছে। এটা কিন্তু ভাই সত্যি কথা বলতে আমার জন্য অনেক বেশি শকিংই ছিল। তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে আমরা আরো একটা শকিং জিনিস দেখতে পাই, আর বলা যায় যে এটা কিন্তু এক্সপেক্টেডও ছিল। সেখানে বিগ ক্যাশ চলে আসে এবং সে এসে এখানে ড্রাগন লিকে একেবারে ডিস্ট্রয় করে। তো গত সপ্তাহে বিগ ক্যাশ যেহেতু জীবন ইভান্সের উপরে অ্যাটাক করেছিল, তো জীবন ইভান্স মূলত এখানে রিভেঞ্জ নেওয়ার জন্য আসে। তবে সেখানে তেমন সুবিধা করতে পারে না, উল্টো সে এখানে বিগ ক্যাশের কাছে মার খেয়ে যায়। আর এভাবেই মূলত এই সেগমেন্টটা বা এই ম্যাচটা শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে এলে নাইট এবং অ্যাডাম পিয়ার্সের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। তো এখানে এলে নাইট মূলত একটা মাস্ক নিয়ে অ্যাডাম পিয়ার্সের কাছে গিয়ে বলে যে ভাই এখন থেকে আমিও লুচাডোর, আমাকে এখন যে টুর্নামেন্ট চলতেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার জন্য, আমাকে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে দাও। আমি নাম্বার 1 কন্টেন্ডার হতে চাই, আমি রোমানকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে চাই। তো অ্যাডাম পিয়ার্স বলে যে এভাবে তো এটা হয় না, তবে এই টুর্নামেন্টটা শেষ হয়ে গেলে আমি নিজে কথা দিচ্ছি আমি তোমার নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার একটা ব্যবস্থা করে দিব। আর এটা কিন্তু আসলেই হবে, কারণ মানি ইন দ্য ব্যাংকে রোমান এবং এলে নাইটের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, এটা কিন্তু আমরা সকলে জানি। তো অ্যাডাম পিয়ার্স সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে জেকা ফাটু আসে। জেকা ফাটু এবং এলে নাইটের মধ্যেও আমরা একটা ফেস অফ দেখতে পাই, যেখানে এলে নাইট মূলত জেকা ফাটু মূলত এলে নাইটকে বলে যে ভাই তুই রোমানকে নিয়ে কিন্তু অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিস, তোর কপাল ভালো যে রোমান আমাকে বলেছে তোর গায়ে হাত দিতে না, যদি একবার আমি গ্রিন সিগন্যাল পেয়ে যাই তাইলে তোর খবর আছে। তো এরকম টাইপের একটা বিষয়, এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়।
এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই জাজমেন্ট ডে ভার্সেস সোলরুকা এবং ইও স্কাইয়ের মধ্যে। চারজন সুপারস্টারই যেহেতু ভালো, চারজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে এবং অ্যাকচুয়ালি এটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল। তবে শেষ পর্যন্ত সোলরুকা এবং ইও স্কাই এই ম্যাচের মধ্যে জাজমেন্ট ডেকে হারিয়ে দিয়েছে। জাজমেন্ট ডেকে হেল্প করার জন্য সেখানে কিন্তু কেউ ছিল না, তো এর জন্য জাজমেন্ট ডে মূলত এই ট্যাগ টিম ম্যাচটা হেরে যায়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে ব্রন বেকার এবং পল হেমেনের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে ব্রন বেকার গিয়ে পল হেমেনকে বলে যে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, তোমার কাছে কি মনে হয় সত্যি কি ওবাফেমি কোম্পানি ফেস? তো এখানে পল হেমেন ঘুরিয়ে পেঁচিয়ে একটু উত্তর দেয়। সে বলে যে ব্রক লেসনারের ক্ষেত্রে ওবা যেটা বলেছে সে সেটা করেও দেখিয়েছে, তাই ওবাফেমিকে আমি রেসপেক্ট করি। তো এখানে ব্রন বেকার বলে যে এভাবে না, আমি তোমাকে যে প্রশ্নটা করেছি ওবাফেমি কি কোম্পানির ফেস, তোমার কাছে কি মনে হয়, তুমি হ্যাঁ কি না এটাতে উত্তর দাও, মানে হ্যাঁ না উত্তর দাও। তো এখানে পল হেমেন বলে যে আমার কাছে মনে হয় যে এখন থেকে তোমারও এটা ভাবা উচিত যে ওবাফেমি হলো কোম্পানির ফেস। তবে তোমার কাছে যদি মনে হয় যে আমি ভুল, তাহলে তুমি এখানে এমন কিছু একটা করে দেখাও যাতে করে আমি বলতে পারি, বা আমার কাছে কোনো একটা রিজন তুমি দেখাও যে ওবাফেমি মূলত আমার রেসপেক্ট পাওয়ার যোগ্য নয়, এরকম টাইপের একটা বিষয়। তো ব্রন বেকার এখানে ওকে ওকে বলে সেখান থেকে চলে যায়। তো কোম্পানি কিন্তু এখানে ভালো কিছু একটা কুক করতেছে, দেখার বিষয় হলো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। এরপর আসি আমরা ফাইনালি মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা জেউসো এবং সোলো সিকাওয়ার মধ্যে ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। জেউসো এবং সোলো সিকাওয়া দুজনের উপরে মোটামুটি ভালোই ডমিনেট করেছে। তবে শেষের দিকে সোলো সিকাওয়া যখন একটু আপার হ্যান্ড নিচ্ছিল, সেই সময় রিং সাইডে চলে আসে জিমি উসো এখানে এসে সোলো সিকাওয়াকে ঝামেলা করার চেষ্টা করে, তবে লাভ হয় না। উল্টো সে এখানে সোলো সিকাওয়ার কাছ থেকে একটা সামন স্পাইক খেয়ে যায়, আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে জেউসো সোলো সিকাওয়াকে একটা স্পিয়ার এবং একটা স্প্ল্যাশ মেরে সে পিন করে এই ম্যাচটা জিতে যায়। মানে এবার জেউসো সোলো সিকাওয়াকে আগামী সপ্তাহে রোমানের সামনে নিয়ে যাবে, যেখানে রোমান আগামী সপ্তাহে সোলো সিকাওয়ার বিচার করবে। তো দেখার বিষয় হলো যে সেখানে বিচারের রেজাল্ট কি আসে, যে সোলো সিকাওয়া কি ব্লাড লাইনে যুক্ত হবে নাকি সে ব্লাড লাইনের এগেনস্টে লড়াই করবে এখন যেমনটা আছে। তো দেখা যাক, আগামী মানডে নাইট র ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, দেখার মতো একটা শো হবে যেহেতু রোমান থাকবে। তো পার্সোনালি আগামী শো দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর একটা বিষয়, আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু কিউএনএ ভিডিও আপলোড হয়ে গেছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি পিন কমেন্টে সেই ভিডিও লিংক দিয়ে দিব। তাছাড়া এই ভিডিওর সঙ্গে আমাদের চ্যানেলটা কোলাবো করা থাকবে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।